আজকে আমরা আলোচনা করি ইতিহাসের উপরে একটা টপিক, যেটা হচ্ছে বৈদেশিক পর্যটকদের বিবরণ। অর্থাৎ আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন পর্যটক বিভিন্ন সময়ে এসেছিলেন। তারা এখানে এসে কি কি দেখেছেন, তাদের নজরে ভারতবর্ষ কেমন ছিল, সেই বিষয়গুলোর উপরে কিছু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। এটা হিস্ট্রি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো বা এই কোশ্চেনগুলো এমসিকিউ ফরম্যাটে আলোচনা করব। বাট এখানে একটু আমার কথাগুলো শুনতে হবে, আমি পয়েন্টগুলো বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করব। ওকে, ফার্স্ট প্রসিড টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন। পারস্যের পর্যটকের নাম। আমি বিভিন্ন পর্যটক, এর মধ্যে একজন পারস্য থেকে পর্যটক এসেছিলেন, আর যার নাম আমরা পাচ্ছি আব্দুর রাজ্জাক। ওকে, আব্দুর রাজ্জাক পারস্য দেশ থেকে এসেছিলেন। তাহলে আমরা কার সম্বন্ধে পাচ্ছি? আব্দুর রাজ্জাক। ওকে, আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সম্বন্ধে যা ইনফরমেশন পাবো এর নিচে আমি লিখতে থাকবো। তাই হোক, এটা ফার্স্ট কোশ্চেন পেয়ে গেলাম আমরা যে আব্দুর রাজ্জাক তিনি কোন দেশ থেকে এসেছিলেন? তিনি এসেছিলেন পারস্য থেকে, পার্সিয়া। ওকে, পার্সিয়া। এই পারস্যর বর্তমান নাম হচ্ছে ইরান, মানে ইরান এলাকাটাতে পড়ে পারস্য। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক বিখ্যাত গ্রন্থটির নাম কি? তাহলে আরেকজন পর্যটকের নাম পাচ্ছি আমি, ইবন বতুতা। ওকে, ইবন বতুতা। তো ইবন বতুতা তিনি এসেছিলেন মোস্ট প্রবাবলি মরক্কো থেকে। ঠিক আছে, মরক্কো, যেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। তো ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি? অর্থাৎ ইবন বতুতা যে বইটি লিখেছিলেন, ভারত পরিভ্রমণ করার পরে তিনি যে বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে কিতাবুল রিহালা। ওকে, বইটার নাম কি বললাম? কিতাবুল রিহালা। এই বানানগুলো ভুল হতে পারে, এগুলো মিলাই দিতে হবে। ওকে, তাহলে আমরা দুজন পর্যটকের সম্বন্ধে জেনে গেলাম এই পর্যন্ত। একজন হচ্ছে আব্দুর রাজ্জাক, একজন হচ্ছে ইবন বতুতা। আরো ইনফরমেশন পেতেই থাকবো আমরা। ঠিক আছে, তো নেক্সট মার্কো পোলো। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন যেটা ছেড়ে দিচ্ছি আমি, যে ভারত ভ্রমণ সংক্রান্ত অলবেরুনির বিখ্যাত গ্রন্থটির নাম কি? আচ্ছা, ইবন বতুতা পেলাম, আরেকজনকে পাচ্ছি এখনই আমরা। তার নাম বললাম যে অলবেরুনির আরেক নাম হচ্ছে আবু রাইহান। ওকে, অলবেরুনি বা আবু রাইহান। সো অলবেরুনির সম্বন্ধে আমরা এখানে ইনফরমেশন গুলো কালেক্ট করব। কোশ্চেন প্র্যাকটিসের থ্রুতে আমরা ইনফরমেশন কালেক্ট করে নেব। ওকে, তাহলে এখানে ইবন বতুতা, এখানে অলবেরুনি, এখানে হচ্ছে আব্দুর রাজ্জাক। ওকে, অলবেরুনি কি করেছিলেন? একটা বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে তাহকিক-ই-হিন্দ। অলবেরুনির লেখা বইয়ের নাম হচ্ছে তাহকিক-ই-হিন্দ। ওকে, এটা হচ্ছে কিতাবুল রেহলা, এটা হচ্ছে তাহকিক-ই-হিন্দ বা কিতাবুল হিন্দ। তাহকিক-ই-হিন্দ লিখেছিলেন অলবেরুনি। হিন্দ ওয়ার্ডটা পেলে অলবেরুনি, রেহলা হলে ইবন বতুতা। ওকে, আচ্ছা, এবার অলবেরুনি কোথা থেকে এসেছিলেন দেখছি, কোশ্চেন পাচ্ছি কিনা। নেক্সট হচ্ছে যে মার্কো পোলো, আরেকজন পর্যটক পাচ্ছি মার্কো পোলো। অনেকে এসেছিলেন, আমি দেখি কতগুলো এখানে জায়গা পাই। মার্কো পোলো। ওকে, মার্কো পোলোর সম্বন্ধে এখানে লিখবো আমরা। তো মার্কো পোলো কত খ্রিস্টাব্দে ভারতের করমণ্ডলে উপকূলে পৌঁছান? মার্কো পোলো ইন্ডিয়াতে এসেছিলেন, ক্যাম ইনটু ইন্ডিয়া কত সালে? 1292 খ্রিস্টাব্দে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এডি খ্রিস্টাব্দে। তাহলে মার্কো পোলো কোন দেশ থেকে এসেছিলেন? মার্কো পোলো ইতালি থেকে এসেছিলেন। ইতালি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে ভারতের কোন সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো ও সমাজ জীবনের কথা জানা যায়? তাহলে আমরা কোন সাম্রাজ্য? বিজয়নগর সাম্রাজ্য এসেছিলেন।
তাহলে আব্দুর রাজ্জাকের বইগুলো যদি পড়ি বা আব্দুর রাজ্জাক মানে কোন সাম্রাজ্যে এসে অনেক কিছু মানে দেখেছেন বা পরিভ্রমণ করেছেন, বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর এম্পায়ার। ঠিক আছে, আব্দুর রাজ্জাক যতদূর সম্ভব দ্বিতীয় দেবরায়ের পিরিয়ডে এসেছিলেন, তাই না? দেবরায় টু, দ্বিতীয় দেবরায়ের সময়ে আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন। ওকে, তো মার্কো পোলো ইন্ডিয়া এসেছিলেন 1292 এ ইতালি থেকে। ইতালির ছেলে মার্কো পোলো, এবং তিনি একজন ব্যবসায়ী ছিলেন, মোস্ট প্রবাবলি তিনি একজন বিজনেসম্যান ছিলেন। ওকে, এবং ভারতে কোথায় এসেছিলেন তিনি? করমণ্ডল কোস্টে, ভারতের করমণ্ডল উপকূলে। আচ্ছা, করমণ্ডল উপকূল মানে হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে, এটা বললাম। পরের কোশ্চেন যেটা পাচ্ছি আমরা, কোন পারসিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? এটা হচ্ছে আব্দুর রাজ্জাক। এখনই বললাম দ্বিতীয় দেবরায় তিনি এসেছিলেন বিজয়নগর সাম্রাজ্যে, এবং তখন বিজয়নগর সাম্রাজ্যের রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। ওকে, নেক্সট কোশ্চেন, রোমা অ্যাটেনশন। নেক্সট কোশ্চেন, সম্রাট শাহজাহানের আমলের প্রশাসনিক কাঠামোর বিষয়ে যে বিদেশি পর্যটকের লেখা থেকে আমরা জানতে পারি তিনি হলেন কে? তাহলে সম্রাট শাহজাহানের সময় এসেছিলেন কে? বার্নিয়ে। ওকে, এটাও ইম্পর্টেন্ট। তাহলে আরেকজনের সম্বন্ধে পাচ্ছি আমরা, বার্নিয়ে। এখানে তো আমার জায়গা আছে, এখানে আছে বার্নিয়ে এসেছিলেন কার টেনিউরে? শাহজাহানের টেনিউরে, শাহজাহান। ওকে, শাহজাহান। নেক্সট হচ্ছে আব্দুর রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে কতগুলি বন্দরের কথা উল্লেখ করেছেন? 300টি। আব্দুর রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের সময় এসেছিলেন, বিজয়নগর সাম্রাজ্য পরিভ্রমণ করেছিলেন। হ্যাঁ, এখানকার অনেক কিছু বিষয় তিনি লিখেছেন। হ্যাঁ, তো তিনি বন্দরের সংখ্যা বলেছেন কয়টা, পোর্ট এখানে দেখেছেন তিনি 300টা। ওকে, নেক্সট হচ্ছে যে ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন, মানে মার্কো পোলো। এই মার্কো পোলো তিনি ইউরোপিয়ান পর্যটক বা ট্রাভেলার, তিনি ফার্স্ট চীনে এসেছিলেন, ফার্স্ট ভিজিট টু চায়না, ফার্স্ট চায়নাতে ভিজিট করেছিলেন। ওকে, চায়নাতে ভিজিট করেছিলেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, তিনি কিন্তু কোন রাস্তা পার হয়ে এসেছিলেন? রেশম পথ পার হয়েছিলেন। হ্যাঁ, এটাও কিন্তু পয়েন্ট ইম্পর্টেন্ট, রেশম পথ পার হয়েছিলেন। আচ্ছা, রেশম পথ পেরিয়ে তিনি চীনে আর কি প্রবেশ করেছিলেন প্রথম। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য ট্রাভেলার্স অফ মার্কো পোলো গ্রন্থটির লেখক কে? তাহলে মার্কো পোলোর লেখা বইয়ের নাম কি? দ্য ট্রাভেলার্স অফ মার্কো পোলো, দ্য ট্রাভেলার্স অফ মার্কো পোলো, দ্য ট্রাভেলার্স অফ মার্কো পোলো। নামটার মধ্যেই লুকিয়ে আছে দ্য ট্রাভেলার্স অফ মার্কো পোলো। ইয়েস, সরি, এটা আমি ভুল করলাম। এটা মার্কো পোলোর সম্বন্ধে লিখছি আমি। তাহলে মার্কো পোলো তো এখানে আছে। মার্কো পোলোর সম্বন্ধে লিখলে তিনি ফার্স্ট চায়নাতে এসেছিলেন, চায়না। আর আমি বইটার নাম বললাম ট্রাভেলার্স অফ মার্কো পোলো। ওকে, আমি লিখে দিলাম ট্রাভেলার্স অফ মার্কো পোলো। ওকে, রেশম পথ এর সঙ্গে যুক্ত, রেশম পথ পার হয়ে তিনি চীনে প্রবেশ করেছিলেন প্রথম। আচ্ছা, তারপরে কোশ্চেন, ইবন বতুতা কোথাকার নাগরিক ছিলেন? এখনই জানলাম ইবন বতুতা কোথাকার ছিলেন? মরক্কোর। ঠিক আছে, ইবন বতুতা মরক্কোর কোথাকার? মরক্কোর তানজানিয়া। এটা তানজানিয়া। ওকে, নেক্সট হচ্ছে মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য
মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল। মার্কো পোলোর সময় সাউথ ইন্ডিয়াতে একটা স্টেট ছিল যেটাতে মুক্তা আর হচ্ছে তোমার কি রত্ন উৎপাদন হতো। সেটা হচ্ছে কোনটা, কোন জায়গাটা? সেটা হলো পান্ডব। ঠিক আছে, পান্ডব বা পান্ডব। তাহলে মার্কো পোলো সম্বন্ধে বলছি আমি। তাহলে মার্কো পোলো, একটা কলম আছে? আচ্ছা, মার্কো পোলো এখানে একটা হ্যাঁ, মার্কো পোলোর সময় দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত রত্ন উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? এটা হচ্ছে পান্ডিয়া। ওকে, পান্ড্য রাজ্য। আচ্ছা, নেক্সট হচ্ছে বিজয়নগর ছিল তার দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর। কোন বিদেশি পর্যটক এই বক্তব্যটি করেছিলেন বা বক্তব্যটি দিয়েছিলেন? হ্যাঁ, এটা অবশ্যই বিজয়নগর সাম্রাজ্য পরিভ্রমণ করেছিলেন কে? আব্দুর রাজ্জাক, পার্সিয়া থেকে এসেছিলেন। তাহলে অবশ্যই তাহলে বিশ্বের শ্রেষ্ঠ বন্দর বিজয়নগরকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ বন্দর বলে মনে করেছিলেন। কে? এই আব্দুর রাজ্জাক। বিশ্বের শ্রেষ্ঠ বন্দর বিজয়নগরকে তিনি বিশ্বের শ্রেষ্ঠ বন্দর বলেছিলেন। বিশ্বের শ্রেষ্ঠ বন্দর। ওকে, আর তিনি এখানে প্রায় কতগুলো বন্দর দেখেছিলেন? তিনি এখানে প্রায়, আচ্ছা শ্রেষ্ঠ বন্দর না, সরি শ্রেষ্ঠ শহর। বন্দর মানে তো পোর্ট, যেখানে জাহাজ দাঁড়ায়। ঠিক আছে, এটা হচ্ছে শহর, শ্রেষ্ঠ শহর, বিশ্বের শ্রেষ্ঠ শহর বলেছিলেন বিজয়নগর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? যেটা আমরা পাচ্ছি যে মার্কো পোলোর সময়ে কোন রাজ্য? পান্ডীয় রাজ্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ত্রয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম ও দর্শন সম্পর্কে আমরা যে বিদেশি পর্যটকের বিবরণ থেকে জানতে পারি তিনি হলেন কে? ত্রয়োদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি, ধর্ম, দর্শন এই সম্বন্ধে জানতে পারি আমরা একটু আগেই জানলাম যে 1292, অর্থাৎ ত্রয়োদশ শতক মানে কি? 1201 থেকে 1300, এটাকে বলবো আমরা ত্রয়োদশ শতক। এই সময়ে মার্কো পোলো এসেছিলেন, অবশ্যই তাহলে অ্যান্সার কি হবে? মার্কো পোলো। ঠিক আছে, মার্কো পোলোর লেখা বই থেকেই আমরা ভারতের দর্শন, ভারতের ধর্ম, অর্থনীতি, রাজনীতি এগুলো সম্বন্ধে জানতে পারি, সমাজ। নেক্সট হচ্ছে ট্রাভেলস ইন দ্য মুঘল আম্পায়ার গ্রন্থটির লেখক কে? দেখো, মুঘল আম্পায়ার এখানে কে আছে? মুঘল আম্পায়ার আমি এখানে লিখে দিয়েছি শাহজাহানের সময় এসেছিলেন বার্নিয়ে। সো আনসার ইজ বার্নিয়ে। তাহলে আমরা যদি বলি ট্রাভেলস ইন দ্য মুঘল আম্পায়ার, এই বইটির লেখক ট্রাভেলস ইন দ্য মুঘল আম্পায়ার, ঠিক আছে, ট্রাভেলস ইন দ্য মুঘল আম্পায়ার, এই বইটির লেখক হচ্ছেন কে? বার্নিয়ে। ওকে, এম্পায়ার মানে সাম্রাজ্য। আচ্ছা, নেক্সট হচ্ছে কে বলেছিলেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই, মানে মিডল ক্লাস ফ্যামিলি নেই? বার্নিয়ে বলেছিলেন নো মিডল ক্লাস ফ্যামিলি। ওকে, নো মিডল ক্লাস ফ্যামিলি। বার্নিয়ে দেখেছিলেন যে এখানে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ নেই। বার্নিয়ে যখন এখানে এসেছিলেন ভারতে, শাহজাহানের সময় এসেছিলেন তিনি। ওকে, তাহলে তারপরে হচ্ছে কোশ্চেন যে ইবন বতুতা সিন্ধু নদের তীরে উপস্থিত হন কত খ্রিস্টাব্দে? তাহলে ইবন বতুতা আমরা জানি মরক্কো থেকে এসেছিলেন, মরক্কোর তানজানিয়া থেকে। তিনি একটা বই লিখেছিলেন কিতাবুল ঢালা, তিনি এসেছিলেন 1333 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1333 খ্রিস্টাব্দে, মোস্ট প্রবাবলি মোহাম্মদ বিন তুগলকের সময়ে। ইবন বতুতা এসেছিলেন কার সময়ে? মোহাম্মদ বিন তুগলকের সময়ে। ওকে, মোহাম্মদ বিন তুগলকের সময়। মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা বলি খামখেয়ালি রাজা। ঠিক আছে, তো সুলতানি সাম্রাজ্য ছিল তখন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, একটা বিবৃতি আর রিজন আছে। ইবন বতুতা
ইবন বতুতা বাংলাকে দোজখ পুরি নিয়ামত অর্থাৎ উত্তম জিনিসে পূর্ণ নরক বলে উল্লেখ করেছিলেন। একদম রাইট। কারণ কি, বাংলার আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বসবাসের অযোগ্য পরিবেশের জন্য। ঠিক আছে, মানে এখানে বলেছেন উত্তম জিনিসের পূর্ণ নরক, ভালো জিনিস আছে কিন্তু নরক, বসবাসের অযোগ্য। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি কথাটা কিন্তু তিনি বলেছিলেন, কেন বলেছিলেন? এই কারণে যে বাংলার আর্থিক সচ্ছলতা ছিল কিন্তু বসবাসের অযোগ্য ছিল, পরিবেশ ঠিক ছিল না এখানকার। ইবন বতুতা বলেছেন। ঠিক আছে, দোজখপুর ই নিয়ামত। তাহলে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন, তিনি বাংলা ঘুরেছিলেন, বাংলা পরিভ্রমণ করেছিলেন এবং বাংলাকে তিনি কি বলেছেন? দোজখপুর ই নিয়ামত। ঠিক আছে, দোজখপুর ই নিয়ামত, নিয়ামত। ওকে, এর বাংলা অর্থ হচ্ছে কি? দোজখপুর ই নিয়ামতের অর্থ হচ্ছে উত্তম জিনিসে পূর্ণ নরক। এর বাংলা অর্থ উত্তম জিনিসে পূর্ণ নরক, মানে ভালো জিনিস প্রচুর আছে কিন্তু নরক, জাহান্নাম। ওকে, উত্তম জিনিসে পূর্ণ নরক কে বলেছেন? ইবন বতুতা। কেন বলেছেন? যে বাংলার আর্থিক সচ্ছলতা ছিল কিন্তু বসবাসের অযোগ্য পরিবেশ ছিল। নেক্সট কোশ্চেন যেটা, ইনি মানে একজন পর্যটকের কথা বলা হচ্ছে, ইনি মধ্যযুগে গজনীর সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। গজনীর সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। মধ্য এশিয়ার খোয়ারজিম অঞ্চলে জন্মগ্রহণ করেন ইনি। এর লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে কিতাবুল হিন্দ। ইনি কে? আমি লিখে দিছি, কিতাবুল হিন্দ বা তাহফিকে হিন্দ, বইটির লেখক অল বিরুনি। তাহলে অল বিরুনির জন্মস্থান কোথায়? মিডল এশিয়ার খোয়ারজিম বা খিবা, খোয়ারজিম থেকে। ঠিক আছে, খোয়ারজিম তার হচ্ছে বার্থ প্লেস। ওকে, খোয়ারজিম থেকে এসেছিলেন। কার সঙ্গে এসেছিলেন? উইথ, আমি লিখে দিলাম কার সঙ্গে এসেছিলেন। গজনীর সুলতান ছিলেন, সুলতান মাহমুদের সঙ্গে, মাহমুদ। ঠিক আছে, মাহমুদ কোথাকার সুলতান ছিলেন? গজনীর সুলতান মাহমুদের সঙ্গে তিনি ভারতে এসেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা এই ডেটাগুলো, এই পয়েন্টগুলো মনে রাখবো। দিস পয়েন্টস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সামিনেশন। ওকে, সে আচ্ছা, নেক্সট কোশ্চেন যাই আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে? মার্কো পোলো কোথাকার নাগরিক ছিলেন? এটা আমি আগেই বলে দিয়েছি, ইতালির নাগরিক, ইতালির ভেনিস শহর থেকে এসেছিলেন তিনি, ভেনিস। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে আমাদের। ইতালির ভেনিস শহর থেকে এসেছিলেন। কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয়? ইবন বতুতাকে কি বলবো আমরা? ইবন বতুতাকে ট্রাভেলার অফ ইসলাম বলা হয়। ওকে, ট্রাভেলার অফ ইসলাম বলা হয়। ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? মরক্কোর তানজানিয়া থেকে এসেছিলেন। ঠিক আছে, তার লেখা বইয়ের নাম কিতাবুল হিন্দ। 1333 খ্রিস্টাব্দে আসেন। সেই সময় রাজা ছিলেন, সুলতান ছিলেন ভারতের মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, তিনি বাংলাকে দোজখপুরি নিয়ামত বলেছেন বা উত্তম জিনিসে পূর্ণ নরক বলেছেন। ওকে, ট্রাভেলার অফ ইসলাম বলা হয় ইবন বতুতাকেই। তাহলে এই পয়েন্টগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে। নেক্সট কোশ্চেন যেটা, যে বার্নিয়ে বিবৃতি দুটো আছে, বিবৃতি দুটার মধ্যে দেখতে হবে যে বার্নিয়ে পেশায় ছিলেন একজন চিকিৎসক। ইয়েস, এটা একদম রাইট কথা। এই যে বার্নিয়ে শাহজাহানের সময় ভারতে এসেছিলেন, তার লেখা বইটার নাম কি? ট্রাভেলার ইন মুঘল এম্পায়ার। ওকে, বইটার নাম হচ্ছে ট্রাভেলস ইন মুঘল এম্পায়ার। তাহলে তিনি একজন কি ছিলেন? চিকিৎসক ছিলেন, ফিজিশিয়ান বা চিকিৎসক ছিলেন। ওকে, বার্নিয়ে চিকিৎসক ছিলেন। এগুলো এখনই শুনে মুখস্থ করে নিতে হবে, পরে যেন আর অসুবিধা না হয়। বারবার ওই জন্য রিপিট করছি আমি। সো তিনি একজন চিকিৎসক ছিলেন। তারপরে আরেকটা কথা বলছে, বার্নিয়ে মুরুজ্জা জাহাব নামক বিখ্যাত গ্রন্থের রচয়িতা। নো, এটা ভুল কথা। আচ্ছা, মার্কো, কারণ আমরা দেখলাম বার্নিয়ের লেখা বইটার নাম হচ্ছে ট্রাভেলস ইন মুঘল এম্পায়ার। নেক্সট হচ্ছে, মার্কো পোলো যখন চীনে এসেছিলেন তখন উত্তর চীনের নাম কি ছিল?
তখন মার্কো পোলো চীনে এসেছিলেন, প্রথম চীনে মার্কো পোলো লেখা, এই যে মার্কো পোলো চীনে প্রথম গিয়েছিলেন তিনি। চীনের নর্থ চায়নার নাম কি ছিল তখন? নর্থ চায়নার নাম ছিল কাথায়। ইয়েস, নর্থ চায়নার নাম ছিল কাথায়। এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে আমাদের। নেক্সট হচ্ছে, কার শাসনকালে মার্কো পোলো চীনে এসেছিলেন? যে কুবলাই খান। মার্কো পোলো চীনে এসেছিলেন, নর্থ চীনে যখন এসেছিলেন, নর্থ চীনের নাম ছিল কাথায়, এবং তখন ওখানকার রাজা কে ছিলেন? কুবলাই খান। কুবলাই খান, কে কে লিখেছিলেন? কুবলাই খান। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে, খাম্বাত শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে বর্ণনা করেছেন কে? একটা গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, এটা খাম্বাত শহরকে বলেছেন গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। কে বলেছেন? মার্কো পোলো। ঠিক আছে, খাম্বাত। আচ্ছা, আমরা জানি খাম্বাতে যদি জিওগ্রাফি পড়ি ওখানে দেখবো যে খাম্বাত উপসাগরে নর্মদা নদী পতিত হয়। ঠিক আছে, এটাকে তিনি মানে একটা ইন্ডাস্ট্রিয়াল সেন্টার বলেছিলেন, আইসিডি কেন্দ্র। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল সেন্টার বলেছেন, গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। আচ্ছা, এটা মার্কো পোলো হবে। তারপরে কোশ্চেন, কে লিখেছেন সেনাবাহিনীর ক্ষেত্রে মোগল বাদশাহরা দেশীয় হিন্দু রাজাদের উপর অধিক নির্ভরশীল ছিলেন? মোগল কালে কে এসেছিলেন? বার্নিয়ে। বার্নিয়ে যত সম্ভব ফ্রান্স থেকে এসেছিলেন, তাই না? ফ্রান্স থেকে। তো আচ্ছা, হতে পারে আমি মিস্টেক, একটু দেখে নিচ্ছি। আচ্ছা, মানে পরে দেখে নিচ্ছি আমি। তারপরে কি আছে যে মোগল বাদশাহরা দেশীয় হিন্দু রাজাদের উপর অধিক নির্ভরশীল ছিলেন, এটা কে কে দেখেছেন? বার্নিয়ে। মানে ডিপেন্ড অন হিন্দু, ডিপেন্ড অন হিন্দু। ওকে, ডিপেন্ড অন হিন্দুস। নেক্সট কোশ্চেন, বার্নিয়ের বর্ণনায় কার আমলে জনসাধারণ ছিল দরিদ্র এবং প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিন্দু রাজ্যে আশ্রয় গ্রহণ করত? এটাকে কার সময়ে? শাহজাহানের সময়ে। শাহজাহানের টেনিওরে কি দেখা যাবে যে জনসাধারণ ছিল দরিদ্র এবং প্রাদেশিক কর্তারা মানে লোকাল এরিয়াতে যে যারা শাসন করত, নবাবরা বা অনেকেই ছিল রাজা, তো তাদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিন্দু রাজ্যে আশ্রয় গ্রহণ করত। ঠিক আছে, জনসাধারণ আর কি, পাবলিক। তাহলে এটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট একটা। আর এখানে বার্নিয়ে তিনি দেখেছেন কোনো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ছিল না তিনি যখন মুঘল সাম্রাজ্যে মানে শাহজাহানের সময় যখন ভারতে আসেন। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা ম্যাচিং আছে। আচ্ছা, একটু আগে জানলাম আমরা মার্কো পোলো একজন ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে, মার্কো পোলো একজন ব্যবসায়ী ছিলেন। আব্দুর রাজ্জাক ছিলেন কি? একজন স্পাই। ঠিক আছে, আব্দুর রাজ্জাক একজন স্পাই ছিলেন, মানে জাসুস বা গোয়েন্দা। ওকে, গোয়েন্দা ছিলেন। আচ্ছা, বা গোয়েন্দা বলবো না, রাজদূত ছিলেন। ওকে, বার্নিয়ে কে ছিলেন? বার্নিয়ে একজন চিকিৎসক ছিলেন। ওকে, বার্নিয়ে একজন চিকিৎসক ছিলেন। আর হচ্ছে আরেকজন হচ্ছে নাম ইবন বতুতা কে ছিলেন? ইবন বতুতা ছিলেন কাজী। তাই না? এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। আব্দুর রাজ্জাক একজন ছিলেন স্পাই বা রাজদূত। আচ্ছা, মার্কো পোলোটাকে দেখি। মার্কো পোলো কে ছিলেন? মার্কো পোলো একজন ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে, মার্কো পোলো একজন বণিক ছিলেন। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে, তারপরে পয়েন্টে যেটা আব্দুর রাজ্জাক কে ছিলেন? একজন রাজদূত ছিলেন। ঠিক আছে, একজন রাজদূত। স্পাই মানে রাজদূত। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আর বার্নিয়ে একজন ছিলেন কে? বার্নিয়ে একজন ছিলেন চিকিৎসক, ফিজিশিয়ান। তারপরে আর কি পাচ্ছি? ইবন বতুতা ছিলেন একজন কাজী। নেক্সট কোশ্চেন আমরা 29টা 28টা কোশ্চেন করে নিলাম। বিদেশি পর্যটকরা বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রাকে
প্যাগোডা, প্যাগোডা বলে উল্লেখ করেছেন। এই মুদ্রাটার নাম কি? কোন মুদ্রাকে তারা প্যাগোডা বলে বলেছিলেন? এটা হচ্ছে বরাহ। এটা এক্সট্রা পয়েন্ট পাচ্ছি আমরা, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের একটি বিখ্যাত মুদ্রা ছিল, মুদ্রাটার নাম কি? মুদ্রাটাকে বিদেশি পর্যটক, যেমন এই যে আব্দুর রাজ্জাক, তিনিও তাহলে বলতে পারি আমরা যে আব্দুর রাজ্জাক ওখানকার মুদ্রাকে কি বলেছিলেন? প্যাগোডা। তাহলে কয়েন, ওখানকার কয়েনগুলোকে বলা হতো, বলেছিলেন বিদেশি পর্যটকরা কি বলেছিলেন? প্যাগোডা। ওকে, এটা ওয়ার্ড মনে রাখতে হবে। আচ্ছা, এটা চলে গেল বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, প্যাগোডা কয়েন, এই কয়েনটার নাম কি ছিল? বরাহ। এই কয়েনটার নাম ছিল বরাহ। বরাহ মুদ্রাটাকে বলেছিলেন প্যাগোডা, ঠিক আছে। বরাহ, ব বৈষ্ণব আকার হ, বরাহ বাংলায় লিখে দিই। ওকে, এটা একটা বরাহটা কি একটা কয়েন, মুদ্রা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। সপ্তদশ শতকে, সপ্তদশ শতক আই মিন টু সে 1601 থেকে 1700, এটাকে বলা হচ্ছে সপ্তদশ শতক। সপ্তদশ শতকে মোগল আমলে ড্যাশ এর বর্ণনা থেকে জানা যায় যে কৃষকদের সবসময় লোভী শাসকদের দাবি মেটাতে হতো এবং তা না পারলে তাদের সর্বস্ব কেড়ে নেওয়া হতো। আমরা দেখবো যে 1601 থেকে 1700 এই সময় মোগল সম্রাট কে ছিলেন? মানে শাহজাহানের সময় বার্নি এসেছিলেন, তাহলে এই সময় তো বার্নি এখানে এসেছিলেন, তাহলে কার সময় বা কে এই কথাটা বলতে পারেন? বার্নিয়ে। হয়ে গেল অ্যান্সার আমাদের, বার্নিয়ে। তাহলে বার্নিয়ে এসে দেখেছিলেন এখানে যে মোগল আমলে কি হয়েছিল, যে কৃষকদের সবসময়, চাষিদের সবসময় এই লোভী শাসকদের দাবি মেটাতে হতো, এবং সেই দাবি যদি মেটাতে না পারতো তাহলে কি করা হতো? তাদের সর্বস্ব কেড়ে নেওয়া হতো। ওকে, তাহলে সর্বস্ব কেড়ে নেওয়ার ব্যাপারটা এখানে এই ওয়ার্ডটা দিলাম, শুধু সর্বস্ব কেড়ে নেওয়া কৃষকদের কাছ থেকে, ঠিক আছে। কৃষকদের সর্বস্ব কেড়ে নেওয়া হতো, এটা বানিয়ে দেখেছিলেন। তারপরে কোশ্চেন, মার্কো পোলো সোনা ও রূপার কাজ করা কোথাকার চামড়া আর মাদুরের খুব প্রশংসা করেছেন। মার্কো পোলো সোনা ও রূপার কাজ করা কোথাকার চামড়ার, মানে চামড়ার মাদুর, ম্যাট, তার খুব প্রশংসা করেছেন। কোথাকার? অ্যান্সার হবে গুজরাটের। তাহলে ম্যাট এখানে লিখে দিলাম গুজরাট, এটারও তিনি খুব প্রশংসা করেছিলেন। আচ্ছা, আরেকটা আমরা দেখেছি যে এই যে দক্ষিণ ভারতের কোন অঞ্চলে বা কোন রাজ্যে মুক্তা আর মুক্তা চাষ হতো, আর কি তোমার কি রত্ন উৎপাদন হতো। মুক্তা আর রত্ন এখানে হতো, মুক্তা প্লাস রত্ন, এই পান্ডিয়াতে। ওকে, এটা মার্কো পোলো দেখেছিলেন। মার্কো পোলো আর কি দেখলেন যে গুজরাটের যে মাদুর, ঠিক আছে, এই মাদুরটা কি দিয়ে তৈরি হতো? গুজরাটে এই মাদুরটা পাওয়া যেত, এই মাদুরটা হচ্ছে সোনা আর রূপার কাজ করা থাকতো। এই মাদুরে সোনার কাজ আর রূপার কাজ, গোল্ড প্লাস সিলভার, ঠিক আছে, এই দুটার কাজ করা থাকতো, ঠিক আছে, সোনা রূপার কাজ করা থাকতো, সোনা প্লাস রূপা। ওকে, নেক্সট হচ্ছে মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র পোর্ট কয়াল বিখ্যাত ছিল কিসের জন্য? মার্কো পোলোর বিবরণ অনুযায়ী, এই মার্কো পোলোর ডেসক্রিপশন অনুযায়ী, বর্ণনা অনুযায়ী, একটা মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্র, একটা ব্যবসা কেন্দ্র ছিল, বাণিজ্য কেন্দ্র ছিল, যেটার নাম ছিল কয়াল, ঠিক আছে, পোর্ট কয়াল। হ্যাঁ, পোর্ট কয়াল বা কায়ালপাটনম, এটা বিখ্যাত ছিল কোন বিজনেস করার জন্য? মুক্তোর কারবারের জন্য। মুক্তোর কারবারের জন্য বিখ্যাত ছিল কয়াল। এটা মুক্ত বিজনেস হতো এখান থেকে, মুক্ত, ঠিক আছে, মুক্তা। রোশনি, তারপরে কোশ্চেন, মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজ প্রচলিত যে সামাজিক
প্রথাটির কথা জানতে পারা যায় তা হলো কি প্রথা? মার্কো পোলোর বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতে নারী সমাজে প্রচলিত একটা সিস্টেম ছিল, মানে সামাজিক প্রথা। সেটা কোন প্রথা? সতীদাহ প্রথা। তাহলে মার্কো পোলোর সময় এখানে সতীদাহ প্রথা হতো দক্ষিণ ভারতে, সতীদাহ প্রথা। আমরা জানি সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? রাজা রামমোহন রায়, তাই না? রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে হ্যাঁ এই অ্যাক্ট 17 পাস করে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করা হয়, ঠিক আছে, বা করেন। তো যাই হোক, ওটা হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। আমরা আজকে এটা ওই টপিকটা আলোচনা করব না। নেক্সট কোশ্চেন, যেটা মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীটি পূজা করত, মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা কোন প্রাণীটির পূজা করত? ষাঁড়, ঠিক আছে, ষাঁড়ের পূজা করত ভারতীয়রা, ঠিক আছে, এখনো করে। তো মার্কো পোলো এটা দেখেছেন, হ্যাঁ, যে ষাঁড়ের পূজা হতো। তারপরে কোশ্চেন, বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল সেটা কোনটা? মার্কো পোলোর বিবরণ বার্নিয়ের ভারত ভ্রমণকালে, বার্নিয়ে এই সময় মুঘল সাম্রাজ্যে যখন শাহজাহান ছিলেন বেসিক্যালি সেই সময় এসেছিলেন, তিনি এসে দেখলেন যে বাংলার কোন শিল্পটি, ভারতে এসেছিলেন, ভারতের মধ্যে বাংলার কোন শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল? সুতি ও রেশম শিল্প, সুতি ও রেশম শিল্প, ঠিক আছে, সুতি ও রেশম, এই শিল্প মানে সুতি আর রেশম এই দুটার জন্য বিখ্যাত ছিল বাংলা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা আছে, একটা ম্যাচিং টাইপের আছে, এজিসস, উলা, সুলি, দাওয়া। এজিসসটা কি? এজিসস হচ্ছে একটা সম্মান, এজিসস মানে হচ্ছে সম্মানিত, ঠিক আছে। তারপরে হচ্ছে উলাক, উলাক হচ্ছে কি? উলাক হলো তোমার গিয়ে ঘোড়ার পিঠে চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা, উলাক, ঘোড়ার পিঠে চিঠি পৌঁছানোর ব্যবস্থাটাকে বলা হতো উলাক। এটা এমনি বলে দিচ্ছি, মনে রাখবে। সুলি, সুলি কি? সুলি হচ্ছে কুইলন শহরের বণিক, সুলি হচ্ছে কুইলন শহরের বণিকদের বলা হতো সুলি। তারপরে যেটা হচ্ছে দাওয়া, দাওয়াটা কি? দাওয়া হলো তোমার গিয়ে পায়ে হেঁটে চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা, দাওয়াটা হলো পায়ে হেঁটে চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা। আর উলাক হচ্ছে ঘোড়ার পিঠে চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা, ঘোড়ার পিঠে উঠে চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা। ওকে, তাহলে উলাক, দাওয়া এগুলো বুঝে গেলাম। নেক্সট কোয়েশ্চেন, a man must either be of the highest rank or live miserably, মানে মানুষ হয় কেউ উচ্চপদস্থ হবে, না হয় দুঃখ দুর্দশায় নিমজ্জিত থাকবে, মানে হয় বড় হবে, খুব বড় লোক, না হলে একদম গরিব, কিছু নেই। তো এই যে কথাটা, এই কথাটা কার? মোগল আমলের সমাজ ব্যবস্থা সম্পর্কে এই কথাটা করা হয়েছিল বা কথাটা বলেছিলেন। মোগল আমলে কে এসেছিলেন? বার্নিয়ে। এটা আমরা আগেও দেখেছি, তিনি মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ দেখেননি। তার মানে হয় ছিল খুব উচ্চপদস্থ বা বড় লোক, আর না হলে একদম দুর্বিষহ মানুষ, একদম শোষিত বঞ্চিত মানুষ, ঠিক আছে। তাহলে বার্নিয়ে হয়ে গেল। তাহলে ওই পয়েন্টগুলোই পাচ্ছি, নতুন পাচ্ছি না, নতুন পেলে আমি ওখানে লিখে দিচ্ছি বোর্ডে। ওকে, নেক্সট দুটা আছে বিবৃতি। বিবৃতি 1, আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরে 300টি বন্দর ছিল। একটু আগে পেয়েছি আমরা, আব্দুর রাজ্জাক এখানে 300টি বন্দর দেখেছিলেন, অ্যাবসলিউটলি রাইট। ওকে, নেক্সট কি বলেছে? এই বন্দরগুলির মাধ্যমে, এই যে 300টা বন্দর ছিল, এই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলতো। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমি ম্যাপটা আমার ওখানে আছে, দেখিয়ে দিতাম না হলে। যাই হোক, বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য হতো এই বন্দরগুলির সাহায্যে বা মাধ্যমে। নেক্সট হচ্ছে মার্কো পোলো দক্ষিণ ভারতের যে রাজবংশের আমলে ভারতে আসেন। আমরা দেখেছি দক্ষিণ ভারতে তখন এই যে পান্ডিয়া রাজবংশ ছিল, আর এই পান্ডিয়াতে মুক্তা, রত্ন এইসব ব্যবসা বাণিজ্য হতো, ঠিক আছে। এগুলো ব্যবসা বাণিজ্য মানে উৎপাদন হতো, প্রোডাকশন হতো। এই পান্ডিয়া রাজ্যটা মুক্তা, রত্ন প্রোডাকশনের জন্য বিখ্যাত ছিল।
মার্কো পোলো এটা দেখেছিলেন। তাহলে দক্ষিণ ভারতে তখন রাজ্য কোনটা ছিল? পান্ডিয়া রাজ্য হয়ে গেল। তারপরে কোশ্চেন, বা পাণ্ড্য রাজবংশের শাসন ছিল দক্ষিণ ভারতে। বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন। কে করেন? বিজয়নগর সম্বন্ধে আমরা বেশিরভাগ কার এই পাবো, মানে ভূমিকা পাবো? আব্দুর রাজ্জাক। তাহলে আনসার আব্দুর রাজ্জাক। তাহলে বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন। তার মানে এখানকার রাজাগুলো কি ছিল? দক্ষ। এই পয়েন্টটা মনে রাখতে হবে, দক্ষ রাজা। এটা কে বলেছিলেন? আব্দুর রাজ্জাক। ওকে, নেক্সট। বিদেশি পর্যটক বার্নিয়ে বলেছিলেন মুঘল সাম্রাজ্যের সকল প্রদেশের মধ্যে দেশ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী। সবচেয়ে সমৃদ্ধশালী তিনি দেখেছেন বাংলাতে সুতি ও রেশম বস্ত্র এগুলো প্রোডাকশন হতো, উৎপাদন হতো। তো তাহলে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ছিল কোনটা বার্নিয়ের নজরে? বাংলা। ঠিক আছে, বাংলাকে তিনি সবচেয়ে সমৃদ্ধশালী বলে মনে করেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, প্রসপারাস স্টেট। ঠিক আছে, নেক্সট। তাহলে এই পর্যন্ত অনেকগুলো কোশ্চেন হলো, কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যেই পেয়ে যাচ্ছি অ্যান্সারগুলো। মার্কো পোলোর ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য কি ছিল? মার্কো পোলো যখন ভারতে আসেন তখন ভারতীয়দের প্রধান খাদ্য কি ছিল? প্রধান খাদ্য ছিল ধান। সরি, ধান না, আমরা ভাত। ধান তো খাবো না আমরা, হ্যাঁ, ধানও বলা যায়, যাই হোক। তো হ্যাঁ, প্রধান খাদ্যশস্য ছিল ধান, মানে ভাত খাচ্ছিলাম। তাহলে প্রধান ফসল ছিল কি? যদি প্রধান ফসল বলে তাহলে অ্যান্সার হবে ধান। খাদ্য বললো ধান থেকে ভাত, এগুলোই হয়। যাই হোক, ইটালির পর্যটক মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা তাদের প্রচুর অর্থ ব্যয় করত, খরচ করত কি কেনার জন্য? ইটালির পর্যটক মার্কো পোলো তিনি যখন ভারতে আসেন তিনি দেখেন যে এখানকার রাজারা, ঠিক আছে, মার্কো পোলো যখন ভারতে আসেন তিনি দেখেন যে ভারতীয়রা প্রচুর টাকা খরচ করত কি কেনার জন্য? ঘোড়া কেনার জন্য, হর্স। ঠিক আছে, হর্স। ঠিক আছে, হর্স কিনতে আমাদের প্রচুর খরচ হতো, খরচ হয়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে মার্কো পোলো ড্যাশ খ্রিস্টাব্দে ভেনিসে ফিরে যান। কত খ্রিস্টাব্দে? 1292 তিনি এসেছিলেন। ঠিক আছে, ফিরে যান কখন? 1295। এখানে লিখে দিলাম ডেটটা, 1295, মানে প্রায় 3 বছর এখানে ছিলেন। ঠিক আছে, 1295, 1292 থেকে 1295 ইতালির ভেনিসে ফিরে যান। ভেনিস থেকে এসেছিলেন, ভেনিসে ফিরে যান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কাদের অত্যাচারে গঙ্গার মোহনার বহু দ্বীপ জনশূন্য হয়েছিল বলে বার্নি উল্লেখ করেছেন? এটা হচ্ছে আরাকানের জলদস্যুদের, আরাকান রাজসভা যেটা হচ্ছে মায়ানমার ওই সাইডে পড়ে। ঠিক আছে, তো বার্নি দেখেছিলেন যে এই যে আরাকানের জলদস্যু মানে জলে যারা ডাকাতি করত, ঠিক আছে, এই জলদস্যুদের অত্যাচারে কি হয়েছিল? গঙ্গার মোহনার বহু দ্বীপ, মানে অনেক দ্বীপ ছেড়ে মানুষ পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা আরাকানের জলদস্যু, এখানে লিখে দিই আরাকান মানে মায়ানমার সাইডে আছে। আরাকান জলদস্যু মানে বার্নিয়ের সময়ে এই আরাকান জলদস্যুদের অ্যাক্টিভ পার্টিসিপেট বা মানে এরা অ্যাক্টিভলি কাজ করতো আরাকান জলদস্যুরা। এদের অত্যাচারে গঙ্গা মোহনার অনেক দিক থেকে মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। নেক্সট হচ্ছে যে আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এই সৌন্দর্য আমার কল্পনাতীত। মানে কাশ্মীরকে দেখে তিনি মুগ্ধ হয়েছেন। কে? কাশ্মীরকে দেখে মুগ্ধ হয়েছিলেন বার্নিয়ে। তাহলে বার্নিয়ের রচনাতে আমরা কাশ্মীরের সম্বন্ধে পাই, তিনি কাশ্মীর দেখে মুগ্ধ হয়েছিলেন। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মালাবার অঞ্চলের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্যগীতের বর্ণনা তুলে ধরেছেন কে? মালাবার উপকূল যেটা হচ্ছে আমরা পাচ্ছি তোমার গিয়ে কেরালা। ঠিক আছে, কেরালাতে পাবো। তো মালাবার অঞ্চলের যে মন্দিরগুলো ছিল ওই মন্দিরগুলিতে দেবদাসীদের ডান্স বা নৃত্যগীতের
বা নৃত্যগীতের বর্ণনা তুলে ধরেছেন কে? এই মার্কো পোলো। ঠিক আছে, মার্কো পোলোর সম্বন্ধে অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে এখানে দেবদাসীর নৃত্য, ঠিক আছে, এটা লিখে দিলাম, দেবদাসীদের নৃত্য। কোথায় এটা? জায়গাটাও লিখে দিলাম, আমি ইনক্লুড করে দিলাম। এটা হচ্ছে মালাবার, মালাবার এলাকায়, মালাবার কেরালাতে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখি। বিজয়নগরের শাসন ব্যবস্থায় মহাকরণ বা সংসদ ভবনের উল্লেখ করেন কোন বিদেশি পর্যটক? যখন বিজয়নগরের রাজসভাতে এসেছিলেন কে? আব্দুর রাজ্জাক। তাহলে অ্যান্সার ওই আব্দুর রাজ্জাকে হবে। তাহলে তিনি দেখেছেন, আব্দুর রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে তিনি যখন আসেন, যে এখানে মহাকরণ ছিল বা সংসদ ভবন ছিল। ঠিক আছে, সংসদ ভবন, সংসদ ভবন, পার্লামেন্ট যেমন। ঠিক আছে, আমাদের পার্লামেন্টের দুটা কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। উচ্চ কক্ষটাকে বলি রাজ্যসভা, নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। ঠিক আছে, লোকসভা থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ঠিক আছে, তারপরে হচ্ছে কেন রকম করছিস প্রশ্ন? তারপরে বিজয়নগরের সমাজ জীবনে দেবদাসী প্রথার উল্লেখ পাওয়া যায় কোন পর্যটকের বিবরণে? তাহলে এখানে দেবদাসী প্রথা দেখেছেন কে? দেবদাসী সিস্টেম দেখেছেন দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, দেবদাসী সিস্টেম এখানে দেখেছিলেন কে? বিজয়নগরে যদি বলে তাহলে আব্দুর রাজ্জাক, আর যদি বলে দেবদাসীদের নৃত্য দেখেছেন মালাবার উপকূলে, কে দেখেছেন? এটা হচ্ছে মার্কো পোলো। ঠিক আছে, নৃত্যগীতের, দেবদাসীদের নৃত্যগীত মালাবার উপকূলে দেখেছিলেন মার্কো পোলো। আর দ্বিতীয় দেবরায় হচ্ছে দেবদাসী প্রথাটাকে দেখেছিলেন ওই বিজয়নগর সাম্রাজ্য। ঠিক আছে, তারপরে হচ্ছে মোগল যুগের সতীদাহ প্রথার বিবরণ পাওয়া যায় কোন ঐতিহাসিকের বর্ণনায়? মোগল যুগের সতীদাহ প্রথার বিবরণ পাওয়া যায় অবশ্যই বার্নিয়ে। সতীদাহ প্রথা দেখো, সুতি ও রেশম এটা কিন্তু হচ্ছে বাংলাতে উৎপাদন হতো খুব, আর সতীদাহ প্রথাটা এখানে ছিল। ঠিক আছে, সতী প্রথা, সতী প্রথাটাকে তিনি দেখেছিলেন। ঠিক আছে, এখানে মধ্যবিত্ত শ্রেণী ছিল না, বার্নি একজন চিকিৎসক ছিলেন, তিনি মানে এখানকার রাজারা মানে হিন্দুদের উপরে নির্ভরশীল ছিলেন। ঠিক আছে, আর হচ্ছে এগুলো পয়েন্ট মনে রাখতে হবে। বাংলা ছিল সমৃদ্ধশালী, আরাকান জলদস্যুদের উপদ্রব খুব ছিল এখানে। এদের অত্যাচারে গঙ্গার মোহনার অনেক দ্বীপ জনশূন্য হয়ে পড়েছিল। কাশ্মীর দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। ঠিক আছে, আর তার লেখা বইয়ের নাম হচ্ছে ট্রাভেলার্স ইন মুঘল এম্পায়ার। এই পয়েন্টগুলো মনে রাখলেই হয়ে গেল আমাদের। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে মোগল যুগের সতী প্রথা পেয়ে গেলাম বার্নিয়ে। ঐতিহাসিক আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগর কয়টি প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল? এখানে বিজয়নগরটা, এখানে কয়টি প্রাচীর দিয়ে সুরক্ষিত ছিল? 7টি। বন্দর ছিল 300টি। এটা বিজয়নগর আব্দুর রাজ্জাক দেখেছেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে বার্নিয়ে কার অধীনে চিকিৎসকের চাকরি করেন? বার্নিয়ে শাহজাহানের সময় এসেছিলেন, কিন্তু শাহজাহানের পরে কে এসেছিলেন শাসক? ঔরঙ্গজেব। তাহলে তিনি ফিজিশিয়ান ছিলেন। কার ফিজিশিয়ান? ঔরঙ্গজেবের। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঔরঙ্গজেবের সময়ে তিনি চিকিৎসকের মানে চিকিৎসকের দায়িত্ব পেয়েছিলেন বা চিকিৎসক পদে নিয়োগ হয়েছিলেন। ঠিক আছে, মানে চাকরি পেয়েছিলেন চিকিৎসকের, ঔরঙ্গজেব দিয়েছিলেন তাকে। যাই হোক, নেক্সট কোশ্চেন। কারণ আমরা একটা এসে জানি বাবার হলো আবার জ্বর সারলো ঔষধি। তাহলে এই যে ট্রিকটা, বাবরের ছেলে হুমায়ুন, মুঘল সাম্রাজ্যের রাজাগুলোর মধ্যে, হ্যাঁ, বাবরের পরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে ঔরঙ্গজেব। তাহলে শাহজাহানের পরে ঔরঙ্গজেব। তারপরে কোশ্চেন আছে, বার্নিয়ে লিখেছেন যে দেশের সমস্ত জমির মালিক ছিলেন। বার্নিয়ের মতে দেশের সমস্ত জমির মালিক কে ছিলেন? সম্রাট। ঠিক আছে, সম্রাট, জমির মালিক, ল্যান্ড ওনার কে ছিলেন? সম্রাট। এটা বার্নিয়ে দেখেছেন। ওকে, এম্পায়ার। নেক্সট কোশ্চেন, দুটা আছে বিবৃতি। বিবৃতি 1 কি বলছে? বিবৃতি 1 বলছে বার্নিয়ের মতানুযায়ী জাহাঙ্গীরের রাজত্বের শেষ দিকে প্রাদেশিক শাসকরা যথেচ্ছভাবে শাসন পরিচালনা করতেন। ঠিক আছে,
কৃষক ও কারিগরদের জীবন ছিল অনেক কষ্টকর। দুটা দুরকম, এখানে কৃষক আর কারিগরের কথা বলছে, আর ওখানে বলছে প্রাদেশিক শাসকদের কথা। তাহলে দুটা দুরকম বক্তব্য, এটা কোনো মিল নেই, একে অপরের থেকে একদম আলাদা। ওকে, যাই হোক, নেক্সট কোয়েশ্চেন যেটা পাবো আমরা, যে দুটি শুভ নক্ষত্রপুঞ্জের উত্থান এবং দুটি মহাসাগরের সঙ্গম, এই বইটা লিখেছেন কে? দুটি শুভ নক্ষত্রপুঞ্জের উত্থান এবং দুটি মহাসাগরের সঙ্গম, ঠিক আছে, দুটি স্টারের, আমি এখানে লিখে দিলাম বলে 2 স্টার, আর হচ্ছে দুটি মহাসাগরের সঙ্গম, দুটা মহাসাগর, দুটা তারা, এবং যদি দেখিস দুটা নক্ষত্র, তাহলে অ্যান্সার হচ্ছে আব্দুর রাজ্জাক। তারপরে হচ্ছে মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন? মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন? এই যে পান্ড রাজ্যকে। কারণ পান্ড রাজ্যে মুক্তার চাষ হতো, রত্ন এগুলো উৎপাদন হতো, মুক্তা রত্ন এগুলো উৎপাদন হতো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে, বিদেশি পর্যটক বার্নিয়ে ভারতীয় কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন কাকে? বার্নিয়ে ভারতীয় কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন কাকে? সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে। একটু আগে দেখলাম সমস্ত জমির মালিক কে ছিল? সম্রাট নিজেই ছিল, যার কারণে করুণ অবস্থা ছিল কাদের? কৃষকদের। ওকে, তারপরে বিদেশি পর্যটক আব্দুর রাজ্জাকের বিবরণীতে নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল? আব্দুর রাজ্জাক কার সময় এসেছিলেন? এই যে দ্বিতীয় দেবরায়ের সময়, বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন। তিনি কি বলেছেন যে নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল? তার নজরে নারীদের অবস্থা কেমন ছিল? সমাজে নারীদের বিশেষ মর্যাদা ছিল, ঠিক আছে, মানে নারীদের মর্যাদা ছিল, ঠিক আছে, নারীদের মর্যাদা ছিল, এটা তিনি লক্ষ্য করেছিলেন। নেক্সট কোশ্চেন, হিন্দুকুশ পর্বত অতিক্রম করে গজনি ও কাবুল হয়ে ইনি ভারতে প্রবেশ করেন। তখন দিল্লিতে সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। সুলতান তাকে দিল্লির কাজী হিসেবে নিয়োগ করেন। কার সম্পর্কে এই কথাটা বলা হলো? একটু আগে আমরা দেখলাম ইবন বতুতা, তিনি একজন কাজী ছিলেন। তাহলে তিনি কাজী ছিলেন, তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন 1333 খ্রিস্টাব্দে। তার লেখা বইয়ের নাম কিতাবুল রাহালা। তিনি মরক্কোর তানজানিয়া থেকে এসেছিলেন, ঠিক আছে। তিনি বলেছেন বাংলাকে দোজখপুরি নিয়ামত বা উত্তম জিনিসে পূর্ণ নরক, ট্রাভেলার অফ ইসলাম বলা হতো তাকে। তাহলে মোহাম্মদ বিন তুগলক তাকে কাজী হিসাবে নিয়োগ করেছিলেন, ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের কাজী ছিলেন তিনি। তাহলে হয়ে গেল, এটা আমাদের নতুন কিছু পাচ্ছে না এখানে। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা বাংলাদেশের কোন সুলতানের আমলে এসেছিলেন? দেখো, মোহাম্মদ বিন তুগলক তিনি দিল্লির সুলতান ছিলেন, কিন্তু বাংলাতে তখন কে ছিলেন? সুলতান। বাংলাতে তখন সুলতান ছিলেন, বাংলাদেশের সুলতান ছিলেন তখন ফখরুদ্দিন, ঠিক আছে, ফখরুদ্দিন, এই নামটা মনে রাখতে হবে। ফখরুদ্দিন ছিলেন বাংলার সুলতান। বেঙ্গল লিখে দিলাম শুধু, ওকে। আচ্ছা, দেখো বাংলা এই বাংলা মানে তখনকার বাংলা মানে হচ্ছে বাংলাদেশ পুরোটাই, ঠিক আছে, বাংলাদেশ আসামের কিছু আছে, এটা পুরোটাই, পশ্চিমবঙ্গ আমাদের সবগুলো মিলে ছিল বাংলাদেশ, উড়িষ্যার কিছু ছিল, যাই হোক। তারপরে কোশ্চেন যেটা পাচ্ছি আমরা, যে ইবন বতুতা কত বছর দিল্লির কাজীর পদে নিয়োগ ছিলেন? কাজী হয়েছিলেন তিনি, কাজীর পদটা কত বছর সামলেছিলেন? 7 বছর, এটাও ইম্পর্টেন্ট, 7 বছর। আচ্ছা, আরেকটা বলি যে আব্দুর রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যে কয়টি প্রাচীর দেখেছিলেন? 7টি। কাজী পদটি ইবন বতুতা কত বছর চালিয়েছিলেন? 7 বছর, ঠিক আছে। এভাবে পয়েন্টগুলোকে মিলানোর চেষ্টা করবি, মিলিয়ে তারপরে মনে থাকবে বেশি। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা, ইবন বতুতা বাংলাকে বুলগাকপুর বা ধনসম্পদে পরিপূর্ণ জাহান্নাম বলে অভিহিত করেছেন, ঠিক কি? এটা একদম সত্য কথা বলেছেন। একটু আগে দেখলাম এই যে দোজখপুরি নিয়ামত বা উত্তম জিনিসে পূর্ণ নরক, ঠিক।
2 নম্বর বিবৃতি, ইবন বতুতার পুরো নাম ছিল আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা। এটাও ঠিক, আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা পুরো নামটা। নেক্সট হচ্ছে ইবন বতুতা 1346 খ্রিস্টাব্দে বাংলা সফরে এসেছিলেন। এটাও ঠিক। তাহলে 1333 যেহেতু এসেছিলেন ভারতে, তারপরে 1346 তিনি আসলেন বাংলায়। 1346 1346 বেঙ্গলে এসেছিলেন, ঠিক আছে। আর বাংলাতে তখন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন। তারপরে হচ্ছে দ্য রিহালা গ্রন্থের আনুষ্ঠানিক শিরোনাম হলো, দেখো দ্য রিহালা, তার লেখা বইটার নাম কিতাবুল রেহালা। এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে, বইটার নাম বিশাল বড়, আ মাস্টারপিস টু দোজ হু contemplate the wonders of cities and the marvels of traveling। অর্থাৎ a masterpiece to those who contemplate the wonders of cities and the marvels of traveling। এত এটা না আসার চান্স বেশি, তাও যদি এত বড় বই পাস তাহলে কিন্তু এত বড় বইয়ের নাম পেলে মনে রাখতে হবে এটা কিতাবুল রেহালা, চেষ্টা করতে হবে। a masterpiece to those who contemplate the wonders of cities and the marvels of traveling। নেক্সট, উপরিউক্ত বিবৃতিগুলি এটা বললাম, তাহলে এটা তো ঠিক। a masterpiece to those who contemplate the wonders of cities and the marvels of traveling। এটা হচ্ছে কিতাবুল রেহালা আর কি আনুষ্ঠানিক শিরোনাম, মানে আগে শিরোনাম এটাই ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে অল-বিরুনি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল হিন্দ রচনা করেন কত খ্রিস্টাব্দে? 1030 খ্রিস্টাব্দে। এই যে কিতাবুল হিন্দ বা তাওফিকে হিন্দ বইটি লিখেছিলেন কখন? 1030 খ্রিস্টাব্দে। তারপরে হচ্ছে কোশ্চেন, অল-বিরুনি তাওফিকে হিন্দ গ্রন্থটি কয়টি অধ্যায় ছিল? এই তাওফিকে হিন্দ বইটাতে 80টা চ্যাপ্টার ছিল, ঠিক আছে। অল-বিরুনির তাওফিকে হিন্দ গ্রন্থটিতে কয়টি চ্যাপ্টার আছে? 80টি চ্যাপ্টার আছে, চ্যাপ্টার হচ্ছে 80টি। তারপরে কোশ্চেন, অল-বিরুনির প্রকৃত নাম কি? অল-বিরুনির প্রকৃত নাম আগেই বলেছি আমি, আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ আল-বিরুনি, ঠিক আছে। আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ আল-বিরুনি। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রদত্ত ভ্রমণকারীদের মধ্যে কে কেরলের জনবহুল কালিকট বন্দর দেখে সেখানকার মানুষদের অদ্ভুত জাতি বলে উল্লেখ করেছেন? মানে কেরালার মানুষদেরকে অদ্ভুত জাতি বলেছেন, কে বলেছেন? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক হচ্ছে কেরলের মানুষদের কি বলেছেন? অদ্ভুত জাতি, ঠিক আছে, অদ্ভুত, ঠিক আছে। কেরলের মানুষদের অদ্ভুত জাতি বলেছেন, মানে উল্লেখ করেছেন। তাহলে কালিকট বন্দরের কথা বলেছে, কালিকট মানে কেরল, কেরালা। আচ্ছা, কেরালার সমুদ্র উপকূলকে বলা হচ্ছে মালাবার, ওখানে কয়ালও দেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, অল-বিরুনি রচিত তাওফিকে হিন্দ গ্রন্থে হিন্দু সমাজের যে সার্বিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে, সেটা কি? সেটা সম্বন্ধে আমরা জানবো। ফার্স্ট যেটা আমি বলছি, দুই একটা কথা বলি যেগুলো সত্য। 1 নম্বর যেটা, যে হিন্দুদের কাছে বিদেশিরা ছিল শ্লেচ্ছ বা অপবিত্র। মানে বিদেশিরা হিন্দুদেরকে কি মনে করতো? মানে হিন্দুরা আর কি বিদেশিদেরকে কি বলে মনে করতো? শ্লেচ্ছ বা অপবিত্র, ঠিক আছে। এটা একটা পয়েন্ট। আর হচ্ছে আরেকটা যেটা পাচ্ছি আমরা, হিন্দুরা মনে করতো তাদের দেশের মতো আর কোনো দেশ নেই। এই দুটা কথা হচ্ছে সত্য, মানে এটা অল-বিরুনি দেখেছিলেন, তাওফিকে হিন্দ বইটাতে এই দুটা কথা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অল-বিরুনি যে সকল ভাষায় সুপণ্ডিত ছিলেন, অল-বিরুনি বা আবু রেহান, ঠিক আছে। মানে এর পুরো নামটা কি বললাম, যে অল-বিরুনির পুরো নাম হচ্ছে, এর নামটা খুব বড়ই আর কি, আবু রেহান মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, এখানে হ্যাঁ, অল-বিরুনি যে সকল ভাষায় সুপণ্ডিত ছিলেন, কি কি ভাষা জানতেন তিনি? ফার্সি, আরবি, হিব্রু, সংস্কৃত। কি বললাম? ফার্সি, আরবি, হিব্রু, সংস্কৃত, আরেকটা ভাষা হবে যেটা হচ্ছে তোমার কি সিরিয়, ঠিক আছে, সিরিয় ভাষা, এটাও তিনি জানতেন, মানে সিরিয়ার ভাষা, ঠিক আছে। এইসব ভাষা তিনি জানতেন। আচ্ছা আচ্ছা, ঝর্ণা তুমি কয়টা ভাষা জানো? হ্যাঁ,
তাহলে এরা দেখো কতগুলো ভাষা জানতো, 1 2 3 4 5, যেমন রাজা রামমোহন রায় প্রচুর ভাষা জানতো, প্রায় 22টি ভাষার মতো জানতো, 22টি ভাষা জানতো প্রায়। ঠিক আছে, তাহলে যে জাতি যত বেশি ভাষা জানবে, সে জাতি বা সেই মানুষ তত মানে বুদ্ধিমান হবে, স্মার্ট হবে। ঠিক আছে, ভাষা জানা দরকার, বিভিন্ন ভাষা জানা দরকার। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেন, ইবন বতুতা ভারতে উন্নত কৃষি উৎপাদন প্রত্যক্ষ করেন বা দেখেছিলেন। ঠিক একদম। কারণটা কি? উর্বর মৃত্তিকার কারণে ভারতীয় কৃষকরা সারা বছর দুবার শস্য উৎপাদন করতেন, এটাও ঠিক। মানে এই কারণে ওটা, মানে এখানকার মাটি উর্বর ছিল এবং চাষবাস হতো ভালো। ঠিক আছে, ব্যাস ইবন বতুতা এটা দেখেছিলেন। ইবন বতুতার সময় তাহলে ভারতে চাষবাস ভালো হতো, প্রচুর হতো। নেক্সট কোশ্চেন, মার্কো পোলোর বর্ণনায় ভারতে উৎপাদিত স্থানীয় কোন শস্যের উল্লেখ পাওয়া গেছে? আমরা একটু আগে দেখেছি মার্কো পোলোর সময় ধান, তাই না? প্রধান খাদ্য ধান ছিল। আচ্ছা, তারপরে কার রাজত্বকালে মার্কো পোলো দক্ষিণ ভারত সফর করেছিলেন? একদম পেয়ে যাচ্ছি, কাকতীয় রাজবংশের রুদ্রম্মা দেবীর রাজত্বকালে। ঠিক আছে, মার্কো পোলো যখন ভারত ভ্রমণ করেছিলেন, দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তখন রুদ্রম্মা দেবীর রাজত্বকাল ছিল। রুদ্রম্মা দেবী, মনে রাখবেন নাম, রুদ্রম্মা। ঠিক আছে, রুদ্রম্মা কাকতীয় রাজবংশের ছিলেন তিনি, কাকতীয়। নেক্সট আর দুটা দেখি। মার্কো পোলোর বর্ণনায় ভারতের জলবায়ু ছিল কেমন? ভারতের জলবায়ু ছিল উষ্ণ। মার্কো পোলো তিনি মনে করেছিলেন যে ভারতের ক্লাইমেট হচ্ছে উষ্ণ। আচ্ছা, তারপরে হচ্ছে মার্কো পোলোর বৃত্তান্ত লিপিবদ্ধ করেছিলেন কে? মার্কো পোলোর যে বৃত্তান্ত, ভ্রমণ বৃত্তান্ত, সেটাকে লিপিবদ্ধ করেছিলেন রাস্টিসেলো। ওকে, রাস্টিসেলো নামটা মনে রাখবে, রাস্টিসেলো। নেক্সট কোশ্চেন, তার মতে উদ্দিষ্ট সময়কালে বাংলায় প্রচুর সুতি ও রেশম বস্ত্র উৎপাদিত হতো, এই কারণে বাংলাকে কেবল হিন্দুস্তানের নয় সমস্ত প্রতিবেশী দেশের এমনকি ইউরোপের কাপড় চোপড়ের প্রধান আড়ত বলা হতো। তিনি কি? বার্নিয়ে বলেছেন কি যে প্রচুর সুতি ও রেশম বস্ত্র উৎপাদিত হতো বাংলায়। এখানে একটু আগে দেখলাম ঝর্ণা আর রোমা, both of you listen to me। তোমরা দুজনে খেলা করছো বাচ্চাগুলোর মতো। হ্যাঁ, এদিকে দেখো তো, এখানে কি হলো ঘটনাটা যে বার্নিয়ে কি দেখেছিলেন যে প্রচুর সুতি ও রেশম বস্ত্র উৎপাদিত হতো, এই কারণে বাংলাটাকে কেবল হিন্দুস্তানের নয় সমস্ত প্রতিবেশী দেশের এমনকি ইউরোপেরও কাপড় চোপড়ের প্রধান আড়ত, মানে একদম এখান থেকে কাপড় চোপড় ওরা নিয়ে যেত। হ্যাঁ, এটা বলেছেন কে? বার্নিয়ে। ঠিক আছে, এটা আগেই দেখেছি, সুতি ও রেশম বস্ত্র বাংলাতেই হতো, ব্যাস হয়ে গেল। এবং লাস্ট প্রশ্ন আজকের সেশনের, হ্যাঁ, তো মার্কো পোলোর মতে মানুষের দেশ হাত শুধুমাত্র অপবিত্র কাজে ব্যবহৃত হয়। মার্কো পোলো বলেছেন যে কোন হাতটা মানুষের কোন হাতটা অপবিত্র কাজের জন্য ব্যবহৃত হয়? বাম হাত। ঠিক আছে, ঠিক আছে, নম্বর টুডে